একের পর এক দুর্ঘটনা, প্রাণহানি, বাতাস দূষিত, নদী শহরের চারপাশে দূষিত, রাস্তায় নামলে জীবনের নিশ্চয়তা নেই। একের পর এক দুর্ঘটনা। অনেকে বলছেন কোইন্সিডেন্স, কোনো কিছুই কোইন্সিডেন্স হয় না। কোইন্সিডেন্স কোনো কিছুই হয় না, দৈবক্রমে কোনো কিছু ঘটে না। এগুলো হচ্ছে অনিয়ম জমতে জমতে একটা সময় গিয়ে তার ফলাফল আমরা দেখতে পাই। শহরটাকে আমরা পচিয়েছি, শহর আমাদেরকে এখন পোড়াচ্ছে, শহর আমাদেরকে পিষছে, শহর আমাদেরকে অসুস্থ করে ফেলছে, শহর আমাদেরকে পাগল করে ফেলছে। কারণ এটা হচ্ছে প্রকৃতির নিয়ম প্রতিশোধ নেয়ার। কয়েকটা ঘটনা বলি। আমাদের এই ঢাকা শহরে রাস্তায় নিয়ম মানলে সবাই মনে করে যে ঢাকা শহরে নতুন, হাসাহাসি করে। কেউ যদি রেড লাইট মানে, কেউ যদি জেব্রা ক্রসিং মানে, বাকিরা হাসাহাসি করে যে ঢাকায় নতুন এসছে। এই শহরে যতবার বের হই, যতই উন্নয়ন হোক, এই শহরে যখন পাবলিক ট্রান্সপোর্টগুলো দেখি ভাঙা চোরা, ল্যাপটানো, অনেক সময় দেশে বিদেশের ফ্রেন্ডরা ঢোকার পরপরই বলে এটা কি, ওরা হেসে দেয়। আমরা যতই স্ট্যাটিস্টিক্স বলি উন্নত করার, একটা রাজধানীতে নেমে যখন দেখে দমড়ানো, মোচড়ানো, ঘষা খাওয়া বাস এগিয়ে যাচ্ছে একটার পর একটা, ওই দেশের ইমপ্রেশন, ইমেজ থাকবে না। 700, 800, 900, 1000 বাস, আমার মতে হ্যাঁ, নগরপিতা শহরের রাজনীতিবিদদের সবারই কি বলে সীমাবদ্ধতা আছে। বাট এই মুহূর্তে ঢাকা শহরের প্রত্যেকটা বাস তুলে নিয়ে স্ক্র্যাপ করে নতুন করে কেনা উচিত। প্রয়োজনে মানুষজনের কাছ থেকে টাকা ধার চেয়ে হলে টাকা দিতে রাজি আছি যে নতুন বাস আসবে। আমি জানি মেট্রো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হচ্ছে, কিন্তু ঢাকা শহরে যে বাসগুলো চলছে লজ্জাজনক। অনেক একটা পর একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে, আমরা ওর নাম তার নাম, এই ভাইরাল সেই ভাইরাল করছি। বাট আমি আসলে জানতে চাই যে ঢাকায় কালকে কোন বাসটা চলবে না, ফিটনেস এটা দেখার দায়িত্বটা কার? ওই ভদ্রলোকদের নাম কি? তাদের কি কষ্ট লাগে না? মানে আমরা কিন্তু ভুলে গেছি এখন। হয়তো আমি জনগণ, আমি তো ভুলে যাব। আমি কালকে অফিস করব, পেটের দায়ে কাজ করব, চেষ্টা করবো কয়েকদিন পরে ট্যাক্সের টাকা জোগাড় করতে হবে, আমাকে আমার জীবন চালাতে হবে, আমি ভুলে যাবো। কিন্তু এই জন্য তো দায়িত্বপ্রাপ্ত মানুষ আছেন, তার তো এখন বসে এক্সেলে, আমি যেরকম আপনি কালকে অফিসে গিয়ে এক্সেলে বের করবেন না কে কে পাওনাদার, কে কে কী পায়, তার তো উচিত কোন বাস কি কোন কোম্পানি জানা উচিত। সিম্পল। 700, 800, 1000 বাস কোথায় কোনটার কি অবস্থা জানে না? 1000 বাসের মধ্যে ঢাকা শহরে কালকে কোন ড্রাইভার কোন শিফটে চালাবে জানা সম্ভব না? টেকনিক্যালি সম্ভব, না পারলে খাতায় ম্যানুয়ালিও সম্ভব। সেই জিনিসটা করা উচিত, আমরা করছি না, আমরা ভুল করছি কোথাও বারবার। প্রতিবার ঘটনার পরে সবচেয়ে বড় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেও বলছেন, বা কর্তৃপক্ষ কথাটা কিন্তু একসময় হাস্যকর হয়ে যাবে। কর্তৃপক্ষকে বলছি, এই কথাটা কিন্তু হাস্যকর হয়ে যাবে। তদন্ত কমিটি, কথাটা হাস্যকর হয়ে গেছে। সেগুলো হচ্ছে এক একটা ভুল আমরা করে যাচ্ছি। দ্বিতীয়ত, একটার পর একটা বিল্ডিং আগুন ধরে যাচ্ছে। বিল্ডিং মালিকরা কি করেছেন? ঢাকা শহরে বহুতলা বিল্ডিং আছে মানে নিশ্চয়ই তিনি অনেক বড় লোক। তার কাছে যখন ডিজাইন নিয়ে এসেছিল, আমি শিওর, যখন বলেছিল সব সুন্দর, এটা করো ওটা করো, ইতালিয়ান মার্বেল লাগাও, সব লাগাও, স্যার ওই ফায়ার সেফটি আর রাখো। ফায়ার সেফটিতে কী হবে? জীবনে একবার আগুন লাগবে, ওই জন্য এত কিছু করার কি আছে? এটা আমাদের মেন্টালিটি। সরকার চেঞ্জ করতে পারবে না, এটা একটা ব্যক্তিগত মেন্টালিটি। আমাদের কাছে মনে হয় যে ফায়ার বা এই ধরনের নিরাপত্তা জিনিস নিয়ে টাকা খরচ করাকে আমরা হাসাহাসি মনে করি। আমাদের ফায়ার ড্রিল করাকে আমরা হাস্যকর মনে করি। নেভিতে কাজ করার জন্য প্রতিদিন শুক্র শনিবার প্রতিদিন ফায়ার সেফটি ড্রিল করতে হয়েছে। কিভাবে কি করতে হবে, কোথায় আসলে কি, প্রত্যেকের দায়িত্ব দেওয়া ছিল। এত বড় সেফটি বিল্ডিং, যে এফআর টাওয়ারের কথা বলছি, আমি কয়েকদিন কথা বলেন, সেখানে আমি 2 বছরের বেশি কাজ করেছি 17 তলায় এফআর টাওয়ারে। আর মানুষ তো স্বার্থপর, যেহেতু নিজের যে বিল্ডিংয়ে কাজ করছে সেই বিল্ডিংয়ে যখন অনেকগুলো মানুষ মরে গেছে তখন কথা বলতে এসেছি, আগে কথা বলিনি, কারণ মানুষ স্বার্থপর, আমিও স্বার্থপর। আমরা ফায়ার সেফটি নিয়ে কথা বলছি। 11,500 বিল্ডিং নাকি ঝুঁকিপূর্ণ, আজকে একটা পত্রিকায় দেখলাম। সেই 11,500 বিল্ডিংয়ের মালিকের কি একবারও মনে হয়নি যে না, মানে এত টাকা ভাড়া পাই, এত কিছু করি, মানুষগুলোর জন্য কিছু একটা করি? এটা আমাদের মনে হয়নি। সো আমরা এইভাবে চলতেছে ইচ্ছা মতো, আরও মানুষ মারা যাবে। দোষ কার কেউ জানে না, সবাই সরকারের দোষ দিয়ে ফেলছে একদিক থেকে। হ্যাঁ, সরকারের দোষ আছে, ডেফিনেটলি। গভর্নেন্স বলে একটা কথা আছে, যে কাজটা, যে কমিটি, যে মানুষগুলোর কাজটা করার কথা ছিল। বাট বাকিদের একসাথে ছাড়া সম্ভব না। 11,500 বিল্ডিংয়ের মালিক কি করেছেন? চিন্তা করেছেন কেউ? কালকে কিনেছেন
সামনে কিনবেন। এটা হলো একটা। রাস্তার কথা বললাম, বিল্ডিংয়ের কথা বললাম, বায়ু দূষণ। ঢাকা শহরের পৃথিবীর মধ্যে সবচেয়ে অন্যতম দূষিত বায়ু। হাহাহিহি করছি, কিছুদিন পরে লাংসটা আটকাবে, তারপরে যখন সীসার পরিমাণ বাড়বে, ক্যান্সার থেকে শুরু করে ফুসফুসের একটা করে খুব খুব করে কাশতে থাকবো, তখন অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও দেশের বাইরে কখনো মাইগ্রেট করার চিন্তা করিনি, এখনও করি না। কিন্তু মাঝে মাঝে খুব অবাক লাগে যে আমার মেয়ে যখন আমাকে প্রশ্ন করবে, বাবা আমাকে তুমি সবচেয়ে দূষিত বায়ুর শহরে কেন রেখেছিলে, আমি কি উত্তর দিব? বা বাকিরা কি উত্তর দিচ্ছেন? আমি না হয় গাড়ির মধ্যে করে যাই, অনেক সময় আমাকে অনেকে মজা করে যে আপনার তো গাড়ি আছে। হ্যাঁ, আমি তো গাড়ির মধ্যে দিয়ে যাই, সাইড দিয়ে ধোয়া এসে আমার গায়ে তো লাগে না, ফিল্টার হয়ে আসে। সকালবেলা যে অফিসে যাওয়ার সময় দেখি যে চাতক পাখির মতো লোকজন ঘেমে টেমে দাঁড়ায় আছে একটা পাবলিক ট্রান্সপোর্ট যদি পায়, কোন বাসে উঠবে, কোন গাড়িতে উঠবে, কোন সিএনজিতে উঠবে, শিওর না, কেউ জানে না। দূষিত বায়ু একটার পর ইনহেল করছে লোকজন। এই যে সামনে এপ্রিল, মে, জুন শুষ্ক মৌসুম, বাতাস ধোয়া উঠতে থাকবে, মানুষজন গন্ধই করতে থাকবে, হাসাহাসি, মানে কারো খবর নেই লোকজন। তারপরে ঢাকা শহরে একজন থেকে জায়গা ছেড়ে দিলে, বাসার জায়গা ছেড়ে দিলে হাসে, জনিতে বেকুব, রহমান সাহেব বেকুব, বাসার পাশে এতগুলো জায়গা ছেড়ে রাখছে। নিয়ম মানলে মানুষজন হাসে আজকাল এই শহরে, নিয়ম মানলে লোকজন হাসাহাসি করে। এই ঢাকায় কেউ জায়গা 1 ফিট জায়গা আমি বেশি নিতে পেরেছি তো খুব মজা পায় লোকজন। আমি প্রায় দেখি অনেকের মধ্যে আলাপ, জমি নিয়ে 1 ফিট জায়গা দখল করেছি, ওর থেকে আমি ওয়াও, আমি একটা কিছু না। জায়গা জমি নিয়ে এভাবে গ্র্যাব করে যারা করেছেন, কিচ্ছু না। 5টা 10টা বাড়ি থাকতে পারে ঢাকা শহরে, বাট মানুষ হতে পারেননি। সত্যি কথা, ঢাকা শহরে খেলার মাঠ নেই। খেলার মাঠগুলোকে ব্লক করে দিয়ে এই বিল্ডিং বানিয়েছি, ওটা করেছি, ও দখল করে নিয়েছে, ওই পার্টি অফিস করে ফেলেছি, ইত্যাদি ইত্যাদি। খুব গর্ব করে বলতে শুনি আমি এইটুকু দখল করেছি, ওই মাঠটা দখল করে আমি এটা করে ফেলেছি। হাস্যকর। প্রকৃত ধনী হতে হলে এলাকার জন্য আরো 2-4টা 5টা মাঠ বানিয়ে দেন, পার্ক বানিয়ে দেন, তখন হলেন প্রকৃত ধনের অধিকারী, সম্পদের অধিকারী হবেন, প্রকৃত রিচ পার্সন হবেন তখন। আমরা হাসাহাসি করি, তুমি উনি করিম সাহেব নাকি এলাকার পোলাপানের জন্য পার্ক ছেড়ে দিচ্ছে, কি বেকুব। হ্যাঁ, এই ধরনের বেকুবের দরকার বেশি আমাদের। মাঠ নেই। আশেপাশে যে জলাশয়গুলাকে বলে, জলাশয়, জলাধার, প্রত্যেকটা বড় শহরে পার্কের মতো গাছ, জলাশয় থাকে। আমাদের জলাশয় নিয়ে হাসাহাসি। আমরা জলাশয়ে কাদা, প্লাস্টিক, ড্রেনেজ সিস্টেম সবচেয়ে নষ্ট। সেই ড্রেনেজ সিস্টেমটা কার দায়িত্ব? আমিই কিন্তু চিপসের প্যাকেট ফেলতেছি, আবার আমিই বকা দিচ্ছি সিটি কর্পোরেশনকে। আমিই কিন্তু একটা কিছু খেয়ে ধাম করে ড্রেনের মধ্যে আসতে গেলে পা দিয়ে ধাক্কা দিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছি, আবার আমিই বলছি। এখন আমাদেরটা হচ্ছে যে আমরা এখন দোষারোপ করছি। কিছু হলে আস্তে করে সরকার বা সরকারি দলের কেউ শুনলে বলে যে না, জনগণ, এত কনফিউশন করে লাভ নেই, শহর পচে গেছে। এই শহরে বাস করতে গেলে কিছু না কিছু এখন ড্রাস্টিক মেজার নিতেই হবে। আমাকে আপনাকে ঝাড়ু নিয়ে আসলে নেমে যেতে হবে। সারা শহরে ফায়ার সার্ভিসের জন্য আছে 9,000 লোক, সারা দেশে 9,000 লোক দিয়ে হবে না 17 কোটি দেশের মানুষের। আমাকে আপনাকে ট্রেনিং করতে হবে ভলান্টারিলি, আমাকে আপনাকে শিখতে হবে, বিল্ডিংয়ে গিয়ে দেখাতে হবে লোকজনকে। আবার কয়েকটা কথা বলে, এই শহরে গাছ লাগানোর কোনো খবর নেই কারো। আমি জানি না এই শহরে গাছের দায়িত্ব কোন কর্মকর্তার। এই শহরে গাছ কে লাগাবে? গাছ কয়টা লাগানো উচিত? এই শহরে সেই মানুষটাকে রেসপেক্ট করা উচিত যে মানুষটা গাছ লাগায়। যে মানুষ সবচেয়ে বেশি ট্যাক্স দেয় তাকে না, যে মানুষ সবচেয়ে বেশি গাছ লাগিয়েছে তাকে যে সালাম করতে চাই যে আপনি মহামানুষ। গাছ, জলাশয়, মাঠ, রাস্তা, ফায়ার সেফটি, দূষিত বায়ু, একের পর এক ভুল করে যাচ্ছি আমরা, একের পর এক। আর আমরা খুব হাসাহাসি, খুব উন্নতি হয়ে যাচ্ছে, এটা করে ফেলছি। আমরা করছি না। মানবিক না হওয়া পর্যন্ত অর্থ সম্পদ দিয়ে কোনো লাভ নেই। ইয়াস, কিছুদিন আগে আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক স্যারের সাথে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। উনি তখন বলেছিলেন যে আমাদের দেশে শহরে এত মানুষ বেশি, এত ঘনত্ব প্রতি স্কোয়ার কিলোমিটার। ইয়াস, আমাদের ব্যাপারটা একটু ডিফারেন্ট। অনেক মানুষ যেখানে হয় সেখানে চাপ থাকে, অস্থিরতা থাকে, মানুষজনকে ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করে। বাট তারপর বোধহয় কিছুটা কাজ করার প্রয়োজন আছে। কালকে থেকে আপনার রাস্তাদের পাশে যে ড্রেনটা, একটু খেয়াল করে একটু তাকান একবার। ড্রেনটা জমাট থাকলে, অফিসে যাচ্ছিলেন, দূর অফিসে যাওয়া রাখেন, হাত পা গুটায় শুরু করে দেন, একটু তুলে সাইডে রেখে যান। 999 ফোন দিয়ে বলেন এখানে ময়লা জমা ছিল, আমি পাঠাইছি, সিটি কর্পোরেশনকে পাঠান। সিটি কর্পোরেশন একটা হেল্পলাইন করেন। প্রতিটা পাড়ায় নিজের জিনিস নিজে ময়লা পরিষ্কার করা শুরু করেন। কেউ করবে না। প্রতিটা পাড়ায় গাড়ি ঢুকতে পারবে কিনা ফায়ার সার্ভিসের একটু চেক করেন। চেক না করে চাচারা যা বলেন, চাচার জায়গাটা একটু ভাঙেন, গাড়ি ঢুকানোর ব্যবস্থা করেন। মাঠ না থাকলেও এলাকার মাঠে যেয়ে ঠিক করেন সবাই মিলে। চাচা আসেন, কি হয়েছে চাচা, আপনিও তো বুড়ো হইতেছেন,
আপনি বড়লোক হয়ে কী করবেন যদি এলাকার জন্য মাটি না থাকে? গাছ না থাকলেও এলাকায় ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখেন আমার এলাকায় কয়টা গাছ আছে। এই কম্পিটিশন হোক। আমার এলাকায় মিরপুর এলাকায় গাছ সবচেয়ে বেশি, বাড্ডা এলাকায় গাছ সবচেয়ে বেশি। এলাকায় এই কম্পিটিশন শুরু করেন। আমার এলাকার ড্রেন সবচেয়ে পরিষ্কার, ড্রেন সেলফি তুলেন ড্রেনের সাথে। আমার এলাকার ড্রেন সবচেয়ে পরিষ্কার। বাড্ডা থেকে খিলগাকে চ্যালেঞ্জ করেন যে আমার এলাকার ড্রেন সবচেয়ে পরিষ্কার, তোমাদেরটার কী অবস্থা? আমার এলাকায় মাঠ সবচেয়ে সুন্দর, তোমার এলাকার কী অবস্থা? নিজে করেন, কেউ এসে করে দিবে না, ট্রাস্ট মি। মানে এখন সম্ভব না, আমরা যেটা ভাবছি হয়তো ধীরে ধীরে শুরু হবে। আর যারা দায়িত্বপ্রাপ্ত অবস্থায় আছেন, সরকারি বিভিন্ন মেধাবী লোকজন, আমাদের 1 লাখ 10 লাখের বুক ভরা ভালোবাসার থেকে দেশের প্রতি আপনাদের 1-2 জনের ভালোবাসা অনেক বেশি কার্যকর। অনেকেই চেষ্টা করেন, অনেক নবীন রক্ত দেখতে পেয়ে, অনেক পুরনো সরকারি কর্মকর্তার সাথে কথা হয়, অনেকেরই আগ্রহ আছে দেশকে নিয়ে ভালো করার। বাট আমার মনে হয় চেষ্টা করেন, কারণ মানুষ মরে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, পিষে যাচ্ছে। রিটায়ারমেন্টের পরে যখন পার্কে একলা হাঁটতে যাবেন তখন ব্যাংক ব্যালেন্স দিয়ে শান্তি আসবে না মনে। তখন জানতে হবে যখন আমি দায়িত্বে ছিলাম তখন আমি ঢাকায় 10টা পার্ক বাড়াইছি। দেখবেন নিজে একলা হাঁটতে, আনমনে হাঁটতে হাঁটতে খুশির চোটে হাঁটতে থাকবেন, শরীর ভালো লাগবে। আবার যখন মনে করি রিটায়ারমেন্ট পরে আমি ঢাকার 50,000 ড্রেন পরিষ্কার করেছিলাম, ভালো লাগবে। আর ঢাকার কেউ কি নতুন নগরপিতা, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের বলছে ঢাকা শহরের সব কয়টা বাস চেঞ্জ করেন। 1000-1500 নতুন বাস, কোন চালক কে কখন নামবে, পারফেক্ট ইউনিফর্মে কি হচ্ছে, কে কোন ডিউটিতে আছে, শিফটে, গেট এন ইআরপি সিস্টেম, কে কখন নামবে, চালাবে, কোন বাস কখন কিভাবে করবে, প্রত্যেকটা ব্যবস্থা করেন। পথচারীদেরকে বলছি, ধাম করে রাস্তাদের সামনে চলে গেলে হবে না, কারণ আমিও গাড়ি চালাই ঢাকা শহরে, আমি দেখি পথচারীরা অনেক নিয়ম ভাঙেন। ফুটপাথ থেকে ঠাস করে লাফ দিয়ে চলে যান, চিপা দিয়ে চলে আসেন, সাইড দিয়ে চলে আসেন। নিয়ম মানার চেষ্টা করেন সবাই মিলে। আমরা অনেক সময় লাগবে পরিপূর্ণভাবে উন্নত হতে, বাট এর মধ্যে আমাদের জীবনের আরো 20 বছর কেটে যাবে। শহরকে আমরা পচিয়েছি, শহর এখন আমাদেরকে পোড়াচ্ছে, পেশাচ্ছে। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে একটু একটু করে কাজ করতে হবে। একটা করে মানুষ মরে যাচ্ছে, খুব বাজেভাবে মরে যাচ্ছে চোখের সামনে। কালকে আপনিও হতে পারেন, আমি হতে পারি, হব ইনফ্যাক্ট, হচ্ছি না, হচ্ছে একটার পর একটা। রাগারাগি দোষারোপ করে হিংসাত্মকভাবে কি কোনো লাভ নেই। সলিউশন এখান থেকে আসে, মন থেকে। সো দিস ইজ ইট। গত কয়েকদিন ধরে অস্থির লাগছে, পত্রিকা খুলতে পারি না, দেখার পর ভাল লাগে না, বড় বড় কথাও বলতে ইচ্ছা করে না আর। বাট মানুষজন খুব কষ্টে আছে, নীতি নির্ধারক থেকে শুরু করে পলিসি মেকিং, দেশের সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সবাইকে বলছি, উন্নয়ন বিদ্রুপে পরিণত হবে যদি না মানুষের জীবনের নিশ্চয়তা থাকে। আর মানুষকে খুশি করা খুব সোজা। কালকে শহরে 100 বাস নামার নতুন, লোকজন তালি দিবে, মাথায় তুলে রাখবে। কালকে শহরের ড্রেনগুলো পরিষ্কার করে ফেলেন, মাথায় তুলে রাখবে মানুষজন। কালকে কয়েক লাখ গাছ লাগিয়ে ফেলেন ঢাকাতে, মাথায় তুলে রাখবে। নিজের এলাকার জায়গাটা একটু ছেড়ে দেন, মাথায় তুলে রাখবে। নিজের এলাকার জন্য 2টা নতুন পার্ক করে দেন, স্কুলের মাঠ করে দেন, মাথায় তুলে রাখবে। নদীর পাশে যে অবৈধ স্থাপনা করে রেখেছিলেন সরাই ফেলেন, মাথায় তুলে রাখবে লোকজন। কোটি কোটি টাকা কামায় কি করবে, মাথায় তুলে রাখতে হবে তো মানুষজনকে, তাই না? আমরা যেন বলি বাড্ডার অমুক চাচা, গুলিস্তানের অমুক চাচা, গুলশানের অমুক আঙ্কেল, অমুক তমুক এই কাজ করেছে, সেই কাজ করে। দ্যাট শুড বি দ্য ওয়ে টু ট্রিট পিপল। মানুষজন কষ্টে আছে, বদদোয়া দিচ্ছে, জীবনের নিশ্চয়তা নেই। এই নিশ্চয়তা যাতে ফিরে আসে। সবাই হিংসাত্মক হয়ে যাবে, কিন্তু জীবন সবচেয়ে বড়, সবচেয়ে প্রিয় জিনিস। উপর থেকে লাফ দিয়ে যদি আগুন থেকে বাঁচার জন্য একের পর এক মরে যেতে হয়, কেউ ভালো থাকবে না। আর এই শহর পরিবর্তন করতে হবে আমাদের নিজেদেরকেই। আর নিয়ম মানলে সবাই হাসতে দেন। ভালো কথা বললে এমনিতে অনেকে হাসে। নিয়ম মানেন, হর্ন বাজায়েন না, ফুটওভারব্রিজ ছাড়া রাস্তা ক্রস করেন না, চলতে চলতে মোবাইল দিয়ে দেখতে ঠুস করে গাড়ির সামনে পড়ে যায়েন না। চেষ্টা করেন, দেখেন ভাল লাগবে। চেষ্টা করেন, কালকেই চেষ্টা করেন, আজকেই চেষ্টা করেন। কারণ 2-2.5 কোটি লোক একটু জায়গার মধ্যে আছি, অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। আরও সমস্যা হবে সামনে, আরও দুর্ঘটনা আসবে। বাট প্রচণ্ড মাত্রায় যদি জনসচেতনতা না বাড়ে, ক্ষমতাশালী বিল্ডিংয়ের মালিক, জায়গার মালিক, তারা যদি নিজেরা একটু নিজেদেরকে মানুষের সাথে আরও কাছাকাছি না আসেন, তাহলে হবে না। ভালো থাকুক সবাই,
আর জানি না কি বলবো, বিকজ অস্থির লাগছিল, তাই ভাবলাম একটু কথা বলি সবার সাথে। এগুলো আমার মতামত, আমার চেয়ে অনেক ভালো বিশেষজ্ঞরা আছেন, বাট আমার মনে হয়েছে এই জিনিসগুলো আমাদের সবার একটু খেয়াল করা উচিত। শহরকে আমরা পচিয়েছি, শহর আমাদেরকে পোড়াচ্ছে, পচানো কন্টিনিউ করলে শহর আরও পোড়াবে। প্রকৃতির প্রতিশোধ অনেক নির্মম হয়, আমরা যেটা সে থেকে বেঁচে থাকি। ধন্যবাদ সবাইকে।